কাহন সাহিত্য দীর্ঘজীবী হোক। সূর্যজ্যোতি সেনের নেতৃত্বে একটি টিম এসেছে অ্যান্টার্কটিকায় পাওয়া একটি লেকের জলের স্যাম্পল নিতে। লেকের নাম দেওয়া হয়েছে লেক এক্স। হঠাৎই একদিন ড্রিলিং রুম থেকে নিখোঁজ হয় টিমের ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ার পবন শর্মা। একটি পেঙ্গুইনের গায়ে রক্তের ছিটে দেখে বোঝা যায় সে রক্ত পবনের, কিন্তু তার মৃতদেহ কোথাও খুঁজে পাওয়া যায় না। তার পরের দিন ড্রিল হাউস থেকে আবার নিখোঁজ হয় কেমিস্ট সুরেন্দ্র নায়েক। সূর্যজ্যোতি সেনের ধারণা টিমের মধ্যে থেকেই কেউ একজন এর পেছনে রয়েছে, কিন্তু কে? রোহিত, অদিতি, সুজাতা নাকি চন্দ্রেশ্বর? যদিও টিমের অনেকের মনে হচ্ছে লেক এক্সের জল থেকে হয়তো কোনো অজানা হিংস্র প্রাণী উঠে এসে এই কাণ্ড ঘটাচ্ছে। বেশ কয়েকজন টিম মেম্বার ড্রিলের কাজ বন্ধ করতে চাইলেও টিম লিডার সূর্যজ্যোতি সেনকে দমানো যায়নি। এরপর হঠাৎই স্টোর রুম থেকে স্যুপের ক্যান নিতে গিয়ে এক অদ্ভুত দুর্ঘটনার সম্মুখীন হয় সূর্য। সে বুঝতে পারে খুনি এবার আরো ডেসপারেট হয়ে উঠেছে। সত্যিই কি এটা কোনো মানুষের কাজ, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? আগামী দিনগুলিতে কি আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করে রয়েছে তাদের জন্য? সাহিত্যের বিভিন্ন আঙিনা থেকে বাছাই করে নিয়ে আসা কিছু মণি মাণিক্য দিয়ে তৈরি আপনাদের প্রিয় কাহন। হাই, আমি অপরূপা। আজ কাহনে শুনবেন অনীশ দেবের রুদ্ধশ্বাস থ্রিলার হিমশীতল অন্তিম পর্ব। যারা প্রথম পর্ব শোনেননি বা মিস করে গেছেন, তারা এক্ষুনি ডেসক্রিপশনের শুরুতে বা প্রথম কমেন্টে চলে যান, সেখানে প্রথম পর্বের লিংক দেওয়া রইল। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ গল্পতে একটা লাইক এবং হাইপ দিয়ে কাহনে সাবস্ক্রাইব করবেন কাইন্ডলি। আর হ্যাঁ, সিগারেট বা অন্যান্য মাদকদ্রব্য খাবেন না প্লিজ, এগুলি ক্যান্সার সহ আরও অনেক রোগের কারণ। শুরু হচ্ছে হিমশীতল অন্তিম পর্ব। সাহিত্য দীর্ঘজীবী হোক। চন্দ্রেশ্বর আর রোহিত ক্রেট, টিন আর বাক্সগুলোকে টেনে টেনে আবার সাজিয়ে রাখতে লাগলো। অদিতি আর সুজাতা রান্নাঘরের দিকে গেল চিকেন স্যুপ তৈরি করতে। একটু পরে গরম গরম চিকেন স্যুপ খেয়ে শরীরটা বেশ চাঙ্গা হয়ে উঠল। স্টোর রুমের কাজ সেরে এসে রোহিত আমাকে বলল, দাদা, ড্রিল ডিউটিতে আমি যাচ্ছি। না, তুমি একা যাবে না, এখন আমরা সবাই ড্রিল হাউসে যাব। কারণ আমার ধারণা আজ 2-1 ঘন্টার মধ্যেই আমরা বরফ কেটে লেক এক্সের জলে পৌঁছে যাব। হ্যাঁ ঠিক আছে, আমি আর চন্দ্রেশ্বর গিয়ে মেশিনটা স্টার্ট করি, আপনারা একটু পরে আসুন। আরে ঠিক আছে, তাই হোক। রোহিত ক্যাম্প ছেড়ে বেরিয়ে গেল। চন্দ্রেশ্বর খৈনি টিপতে টিপতে ওর পিছু নিল। ওরা চলে যেতেই অদিতিকে আমি কাছে ডাকলাম। সুজাতা তখন বাসন কোসন ধোয়ার কাজে ব্যস্ত। অদিতিকে রক্ত পরীক্ষার কথাটা জানালাম। বললাম ব্যাপারটা যেন বাকি 3 জন কিছুতেই না জানতে পারে। অদিতি ভেতরে ভেতরে অবাক হলেও মুখে সেরকম কোনো ভাব প্রকাশ করল না, শুধু ঘাড় নেড়ে বলল, আজকেই করে দিচ্ছি। কিছুক্ষণ চুপ করে থাকার পর ও আবার বলল, এখানে আর ভালো লাগছে না। এরকম সন্দেহ আর বিপদ মাথায় নিয়ে কখনো একসঙ্গে থাকা যায়? বেশি নয়, আর 1 কি 2 দিন। জলের স্যাম্পল হাতে পাওয়া মাত্র আমরা দক্ষিণ গঙ্গোত্রীকে খবর পাঠাবো। কি আর করা যাবে ভঙ্গিতে হাত নাড়ল অদিতি। এমন সময় সুজাতা হাতের কাজ সেরে ঘরে এসে ঢুকলো। বলল, সূর্যদা, আমাদের এখানের কাজ তো মোটামুটি শেষ হয়ে এসেছে। আজ বিকেলে তাহলে একটু বেড়াতে বেরোবো? এখানে কোথায় বেড়াতে বেরোবে? কেন, স্নোমোবিল চড়ে ওই পেঙ্গুইনের রুকারিটায় যাব, পেঙ্গুইনদের ছবি তুলবো। আমার দিদির ছেলেটাকে সত্যি পেঙ্গুইন না দিতে পারি, অন্তত পেঙ্গুইনের ফটোগ্রাফও তো দিতে পারবো। আপনি আমার সঙ্গে যাবেন তো সূর্যদা? গত 5 মাসে পেঙ্গুইন রুকারিতে আমরা 2 বার গেছি।
কারণ শুধু শুধু স্নোমোবিলে তেল পোড়ানোর কোনো মানে হয় না। কিন্তু এখন অভিযান বলতে গেলে প্রায় শেষ, ফলে এখন আর অত হিসেব করে চলার দরকার নেই। বেড়ানোর মুডে ওখানে একবার যাওয়া যেতেই পারে। সুজাতা, হয়তো কাল পরশুই আমরা এই ক্যাম্প ছেড়ে চলে যাব। অতএব হ্যাঁ, অন্তত একবার বেড়াতে যাওয়াটা তো আমাদের পাও না। চলো, তোমার কথাই রইল, তবে আজ নয়, কাল। ঠিক আছে, রাজি? সুজাতা ছোট্ট মেয়ের মতন ঠিক আছে। ঘাড় নাড়ল। ও রাজি। ও কৃতজ্ঞতার চোখে আমার দিকে তাকালো। সুজাতাকে বেশ স্বাভাবিক আর হাসি খুশি লাগছিল। বোধহয় অনেক চেষ্টার পর ভয়টাকে ও মন থেকে তাড়াতে পেরেছে। ওকে খুশি দেখে আমার ভালো লাগলো। শোনো, তুমি একটা কাজ করো, তুমি ড্রিল হাউসে যাও, আমি আর অদিতি একটু পরে যাচ্ছি। ও চলে যেতেই অদিতিকে নিয়ে আমার ঘরে এলাম। ঘরের এক কোণে অনেক স্যাম্পল ব্যাগ আর কন্টেনার রাখা ছিল। তা থেকে একটা স্যাম্পল ব্যাগ তুলে নিলাম। ব্যাগটা আলোর দিকে তুলে ধরে দেখলাম রক্তের দানাগুলো চিকচিক করছে। ব্যাগ থেকে 2টো দানা বের করে আর একটা স্যাম্পল ব্যাগে ভরলাম। সেটা অদিতিকে দিয়ে বললাম, তোমার টেস্ট করা হয়ে গেলে তুমি অরিজিনাল স্যাম্পলের কয়েকটা স্লাইড আমাকে দেবে। এখানকার রিপোর্টের সঙ্গে ওগুলো আমাকে হেডকোয়ার্টার্সে জমা দিতে হবে। আজ বিকেলের মধ্যে রিপোর্ট পেয়ে যাবেন। এবার চলো, ড্রিল হাউসে যাই। চলুন। ক্যাম্পের বাইরে বেরোনো মাত্রই আমরা একটা ধাক্কা খেলাম। ড্রিলের শব্দ আর শোনা যাচ্ছে না, শুধু চাপা গড় গড় আওয়াজে জেনারেটরটা চলছে। আমি আর অদিতি ড্রিল হাউসের দিকে এগোচ্ছি, ঠিক তখনই চন্দ্রেশ্বর আর সুজাতা ছুটে বেরিয়ে এলো ড্রিল হাউসের বাইরে। 2 হাত শূন্যে তুলে চন্দ্রেশ্বর চেঁচিয়ে বলল, বস, উই হ্যাভ মেড ইট! হিপ হিপ হুররে! আমি আর অদিতি প্রায় ছুটে গেলাম ওদের দিকে। সুজাতা চিৎকার করে বলল, সূর্যদা, শেষ পর্যন্ত আমরা জিতেছি। উই হ্যাভ ক্রিয়েটেড হিস্ট্রি। তারপর ছুটে এসে আমাকে বুকে জাপটে ধরল। আনন্দে কি একটা বলতে গেল, কিন্তু আবেগে কেঁদে ফেলল। বুঝলাম ড্রিল কেন থেমে গেছে। ক্যাম্পের ভেতরে আমি আনমনা হয়ে কথা বলছিলাম বলে বুঝতে পারিনি ড্রিলের শব্দ কখন থেমে গেছে। আমি সুজাতার পিঠে চাপড়ে সাবাস বললাম। তারপর ওকে ধরে নিয়ে গেলাম ড্রিল হাউসে। সেখানে রোহিত তখন এক মনে কাজ করছে। আমাদের দেখেই ও বলল, তাহলে পৃথিবীতে আমরাই প্রথম লেক এক্সের জল টাচ করলাম। আমরা কিন্তু ইতিহাসের পাতায় ঢুকে গেলাম। ইটস আনবিলিভেবল, ফ্যান্টাস্টিক। সুজাতা আমাকে ইশারায় কাছে ডাকলো। ড্রিল করে তোলা স্যাম্পলগুলো উত্তেজিতভাবে আমাকে দেখালো। স্যাম্পল কন্টেনারগুলো পরপর সাজিয়ে রাখা, তাতে বরফের পাশাপাশি রয়েছে হলদে কাদা কাদা একটা পদার্থ। বরফ, জল আর লুব্রিকেন্টে মাখামাখি। আর তার পাশেই 2টো কন্টেনারে রয়েছে বাদামি রঙের ঘোলাটে জল, লেক এক্সের জল। আমি আনন্দে চিৎকার করে উঠে কন্টেনারগুলোর ওপরে ঝুঁকে পড়লাম। তারপর চোখ কপালে তুলে সুজাতাকে প্রশ্ন করলাম, রেপটাইল আর আইসবমগুলো কোথায় গেল? সরি সূর্যদা। সুজাতা, এখন সরি টরি সময় নয়, এখন শুধু আনন্দের সময়। উই হ্যাভ ডান ইট। এসো, হাতের কাজগুলো সেরে নিই, তারপর সেলিব্রেট করা যাবে। আমরা সবাই মিলে কাজে মেতে গেলাম। লেক এক্সের জলে স্যাম্পলগুলো সিল্ড কন্টেনারে করে নিয়ে যেতে হবে হেডকোয়ার্টার্সে। যাবতীয় অ্যানালিসিস সেখানেই হবে, এইরকমই নির্দেশ আছে আমাদের ওপরে। গানের সুর ভাজতে ভাজতে যখন আমরা কাজ করছি তখনও বুঝতে পারিনি পরদিনই আমাদের বেহালার সুর বাজাতে হবে। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু গা এলিয়ে দিলাম। যে কাজের দায়িত্ব নিয়ে এখানে এসেছিলাম সেটা মোটামুটি শেষ হওয়াতে বেশ নিশ্চিন্ত লাগছিল। এখন বেশ হালকা মনে বুদ্ধিটাকে খেলানো যায়। তাই স্লিপিং ব্যাগে শুয়ে পবন শর্মা আর সুরেন্দ্র নায়কের উধাও হওয়ার কথা ভাবছিলাম। আর ভাবছিলাম স্টোর রুমে সেই দুর্ঘটনার কথা। এইসব ব্যাপার নিয়ে রিপোর্টে ঠিক কি লিখব সেটাই ভেবে পাচ্ছিলাম না। সকালে ড্রিল হাউসে গোছগাছের কাজে অনেক বেলা হয়ে গিয়েছিল, তাই লাঞ্চের সময় আমরা ক্যাম্পে চলে এসেছি। খাওয়া দাওয়ার পর
আমি বিশ্রাম নিলেও বাকিরা বিশ্রাম নেয়নি। চন্দ্রেশ্বর আর রোহিত আবার ড্রিল হাউসে গেছে বাকি কাজ গুছিয়ে শেষ করার জন্য। আমি যখন বলেছি এত টায়ার্ড হয়ে পড়েছো, একটু রেস্ট নিলে পারতে, তাতে কিছুটা এনার্জি তৈরি হতো, তার উত্তরে রোহিত মুচকি হেসে বলেছে, দাদা এনার্জি কিন্তু আমাদের সঙ্গেই আছে, এই যে এইটা আমাদের এনার্জি। তারপর ওরা দুজনে হাসাহাসি করতে করতে ক্যাম্প থেকে বেরিয়ে গেছে। ড্রিল হাউসে যে কাজ বাকি আছে তাতে এ বেলায় শেষ হবে না, কাল সকালটাও লেগে যাবে। দেখা যাক কত তাড়াতাড়ি পাত্তাড়ি গোটানো যায়। চন্দ্রেশ্বর আর রোহিত বেরিয়ে যাওয়ার পর সুজাতা রান্নাঘর গুছিয়ে ফেলার জন্য লেগে পড়েছিল, আর অদিতি ল্যাবে ব্যস্ত ছিল, বোধহয় ব্লাড টেস্ট করছিল। আমি একা একা আনমনা চিন্তায় ডুবে গেলাম। এলোমেলো ভাবতে ভাবতে মনে পড়ে গেল বাড়ির কথা, কৃষ্ণার কথা, টুস্কির কথা। অ্যান্টার্কটিকার সঙ্গে কলকাতার সময়ের তফাৎ মাত্র 4.5 ঘন্টা মতো। এখন তাহলে কি করছে টুস্কি? পড়ছে? না না, বোধহয় খেলছে। শেষ ওদের টেলেক্স করেছি দিন 7 আগে। যে মেসেজটা টেলেক্স করতে হবে সেটা আমরা রেডিও কমিউনিকেশনের মাধ্যমে পাঠিয়ে দিই বেস স্টেশনে। সেখান থেকে ওরা স্যাটেলাইটের সাহায্যে টেলেক্স মেসেজ গন্তব্যে পৌঁছে দেয়। কৃষ্ণা আর টুস্কির কথা ভাবতে ভাবতে হোমসিক হয়ে পড়লাম। সবকিছু ভুলে গিয়ে মনে হতে লাগলো কতক্ষণে বাড়ি ফিরে গিয়ে টুস্কিকে জাপটে ধরে আদর করব। আমার ছোট্ট মেয়েটা আইসক্রিম পাগল। যখন অ্যান্টার্কটিকার জন্য বাড়ি ছেড়ে রওনা হই তখন ও বারবার বলেছিল, বাবার কি মজা, ওখানকার বরফের ওপরে সিরাপ ঢেলে দিব্যি প্রত্যেকদিন মজা করে খেতে পারবে। শত চেষ্টাতেও ওকে বোঝাতে পারিনি যে অ্যান্টার্কটিকায় এসে কারোর আইসক্রিম খেতে ইচ্ছে করবে না। টুস্কির কথা ভাবতে গিয়ে মনে মনে দৃশ্যটা দেখতে পেলাম। ধবধবে সাদা বরফের উপর কি যেন লাল রঙের রোজ সিরাপ ছড়িয়ে দিয়েছে, কিন্তু আমি সেই সিরাপে জিভ ছোঁয়াতেই মিষ্টির বদলে নোনতা স্বাদ পেলাম। সিরাপটা কখন যেন বদলে গেছে রক্তে। সঙ্গে সঙ্গে আমার হোম সিকনেস উবে গেল, ভেসে গেল তৃষ্ণা আর টুস্কির চিন্তা। রূঢ় বাস্তব ধাক্কা মারল আমাকে। তন্দ্রার মধ্যেই আবছাভাবে মনে হচ্ছিল কে যেন আমাকে ডাকছে। এখন বুঝলাম অদিতি। ও আমার কেবিনের দরজায় দাঁড়িয়ে রয়েছে, হাতে কয়েকটা কাঁচের স্লাইড আর একটা স্যাম্পল ব্যাগ। সুজাতা, আমার টেস্ট করা হয়ে গেছে। স্যাম্পেলটা মানুষের রক্ত, হিমোগ্লোবিন পার্সেন্টেজ আর হোয়াইট ব্লাড কর্পাসের শেপ দেখে বোঝা গেছে। কথাটা বলতে গিয়ে অদিতির গলা কেঁপে গেল। ও জ্যাকেটের হাতা দিয়ে চোখ মুছল। বোধহয় পবনের খুনের ব্যাপারটা ওকে আবার ধাক্কা দিল। আমি তাড়াতাড়ি উঠে পড়লাম, ওর হাত থেকে জিনিসগুলো নিয়ে গুছিয়ে রেখে দিলাম। মনের মধ্যে একটা দুষ্টু বুদ্ধি খেলা করছিল। বুঝলাম সন্দেহ বড় বিষম বস্তু। আমি অদিতির মুখের দিকে তাকালাম। না, ওকে আর বাড়তি ঝুঁকির মধ্যে ফেলাটা ঠিক হবে না। আচ্ছা শোনো অদিতি, আমি ড্রিল হাউসে যাচ্ছি, ঠিক আছে? সুজাতার কাজ হয়ে গেলে ওকে নিয়ে তুমিও ড্রিল হাউসে এসো। হাতে সব কাজ সেরে নি, তারপর কাল হালকা মেজাজে পেঙ্গুইন রুকারিতে বেড়াতে যাব, ঠিক আছে? আর কাল রাতে রেডিও মেসেজ পাঠিয়ে ফাইনাল প্যাকিং শুরু করব। ওকে ওকে সুজাতা। আমার দলের এই মেয়েটা এক কথায় সম্পদ। সবসময়ই ও যে কোনো কাজের জন্য তৈরি। এরকম বিপজ্জনক অভিযানে এরকম বেপরোয়া মেয়ে খুব জরুরি। অন্ধকারে চুপচাপ শুয়ে শুরু থেকে ঘটনাগুলো ভাবছিলাম। প্রথমে পবন শর্মা খুন হলো, উধাও হলো ওর মৃতদেহ। এরপর উধাও হলো সুরেন্দ্র নায়ক। এবারও ব্যাপারটা অনেকটা পবন শর্মার মতোই, শুধু রক্তের দাগটুকু যা পাওয়া যায়নি। পবন আর সুরেন্দ্র দুজনেই উধাও হয়েছে ড্রিল হাউস থেকে।
পবনের ধারণা ছিল ড্রিলিং শাফট বেয়ে কোনো প্রাগৈতিহাসিক সরীসৃপ লেক এক্স থেকে উঠে আসতে পারে। অথচ সুরেন্দ্র কিন্তু মোটেই ভীতু ছিল না। 2 রকমের 2জন মানুষ ড্রিল হাউস থেকে উধাও হয়ে গেল। এখন তো আমরা লেক এক্সের জলে পৌঁছেও গেছি, কই কোনো সরীসৃপের সন্ধান তো আমরা পাইনি। আসলে পবন আর সুরেন্দ্রকে সরীসৃপ নয়, কোনো মানুষ খুন করেছে, আমাদেরই কেউ একজন। তারপর আজ সকালের ঘটনা, বা বলা ভালো দুর্ঘটনা। স্টোর রুমের ওই অ্যাক্সিডেন্টের জন্য আমি তো মোটেই তৈরি ছিলাম না, কিন্তু আমাকে খতম করাই কি খুনির উদ্দেশ্য ছিল? কারণ আমার বদলে অন্য কেউ সেখানে যেতেই পারত, তবে যেত না শুধু খুনি। সে ফাঁদ পেতেছে আমার জন্য, আমাদের সবাইকে খতম করে সে কি একা বেঁচে থাকতে চায়? ভাবতে ভাবতে হাত চলে গিয়েছিল মাথায়। চোট পাওয়া জায়গাটা এখনো বেশ ব্যথা রয়েছে। ঠিক তখনই কে যেন আমার ঘরে ঢুকলো। আমাদের ঘরের দরজা একটা আছে বটে, তবে সেটা এতই পলকা যে থাকা না থাকা প্রায় সমান। সেজন্যই আমি বরাবর দরজা ভেজিয়েই ঘুমোই, সেটা দলের সবাই জানে। এতদিন দলের অন্য অনেকেই আমার মতোই দরজা ভেজিয়েই ঘুমোতো, কিন্তু পবন আর সুরেন্দ্র ব্যাপারটার পর থেকে অদিতি আর সুজাতা দরজায় ছিটকে নিয়ে এঁটে শোয়। কেবিনের জানলা পর্দায় ঢাকা ছিল বলে ভেতরটা বেশ অন্ধকার, ফলে কাউকে দেখতে না পেলেও দরজায় সূক্ষ্ম আওয়াজে আমার 6 নম্বর ইন্দ্রিয় বলে উঠল কেবিনে কেউ ঢুকে পড়েছে। খুনি কি এত বড় ঝুঁকি নেবে? ক্যাম্পের ভেতরে সে খুন করতে চায় আমাকে, কিন্তু খুনি তো জানে না হাতের নাগালের মধ্যে একটা আইস অ্যাক্স রেখেই আমি ঘুমোই। স্লিপিং ব্যাগের জিপার খানিকটা খুলে ডান হাতটা বার করলাম। অতি সন্তর্পণে আমার হাত সরীসৃপের মতো হেঁটে এগিয়ে গেল আইস অ্যাক্সটার দিকে। ওটার হাতলটা চেপে ধরার সঙ্গে সঙ্গেই অন্ধকারে মানুষটা চাপা ফিসফিসে গলায় ডেকে উঠল, সূর্যদা। কি? গলাটা কার? সে কি জিপার খোলার সামান্য খসখসে শব্দটা শুনতে পেয়েছে? আমি কোনো জবাব দিলাম না, শুধু আইস অ্যাক্সের হাতলের ওপর আমার মুঠো আরো শক্ত করলাম। চন্দ্রেশ্বর, রোহিত, অদিতি কিংবা সুজাতা যেই হোক তাকে আমি চমকে দেব। সূর্যদা? সে কি জানতে চাইছে আমি জেগে আছি কিনা? যদি ঘুমিয়ে থাকি তাহলে কাজ শেষ করতে কোনো অসুবিধা হবে না, আর যদি জেগে থাকি তাহলে... সূর্যদা, আপনি ঘুমিয়ে পড়েছেন নাকি? এবার বোঝা গেল মেয়ের গলা। হয় সুজাতা নয়তো অদিতি। কে? ও, আপনি জেগে আছেন? আমার কিছুতেই ঘুম আসছে না, ভীষণ ভয় করছে সূর্যদা। সুজাতা, এবার চেনা গেল। এই সময়েও আমার কেবিনে এসেছে কেন? সত্যি সত্যি ভয় পাচ্ছে বলে? আইস অ্যাক্সের উপর আমার হাত শিথিল হলো। স্লিপিং ব্যাগের জিপারটা আরো খানিকটা খুলে শরীরটাকে সহজ করে নিলাম, তারপর উঠে বসলাম। আমার ভীষণ ভয় করছে সূর্যদা, এভাবে আমি আর পারছি না। ভয় পাওয়ার কি আছে, আর তো 2-1টা দিন। সেই জন্যই তো আমি আর পারছি না। আর কদিন পরেই তো আমাদের ফিরে যেতে হবে, আবার সেই একঘেয়ে জীবন। সুজাতার গল্পটা আমি জানি, ওর মুখেই শুনেছি। পড়াশোনা শেষ করার বছর 2-1-এর মধ্যে ও একটি ছেলের প্রেমে পড়ে। ম্যানেজমেন্টের ঝকঝকে ছাত্র, চোখের সামনে বিরাট স্বপ্ন। ওদের সাধ ছিল আমেরিকায় গিয়ে সেটেল করবে। ছেলেটি আমেরিকায় রওনা হওয়ার দিন 7 আগে সুজাতার মা হার্ট অ্যাটাকে অসুস্থ হয়ে পড়েন, ফলে ওকে সি অফ করতে সুজাতা এয়ারপোর্টেও যেতে পারেনি। তারপর কি যে হলো, বিদেশেও চলে যাওয়ার পর 2টো চিঠি পেয়েছিল সুজাতা, উত্তরও দিয়েছিল। সেই উত্তরের আর কোনো উত্তর আসেনি। ব্যাপারটা এমন আচমকা শেষ হয়ে গেল যেন কোনো গল্পর বইয়ের শেষ কয়েকটা পাতা কেউ ছিঁড়ে ফেলে দিয়েছে। এইভাবেই শেষ হয়েছে সুজাতার অসম্পূর্ণ কাহিনী।
একঘেয়ে জীবন কেন বলছো? আমার তো বরং এই অ্যান্টার্কটিকাতেই একঘেয়ে লাগছে। আমি তো মাঝে মাঝেই হোমসিক হয়ে পড়ছি। হোম থাকলে তবে না হোমসিক। আমার এখানেই ভালো লাগছে সূর্যদা। হতাশ হওয়া ভালো নয় সুজাতা, হতাশা একটা অসুখ। তুমি যাও, ঘরে গিয়ে ঘুমানোর চেষ্টা করো, যাও। আপনার কি মন বলে কিচ্ছু নেই? আছে, তবে সেই মনটা পড়ে আছে কলকাতায়। আর এখানে এখানে আমি বরফের দেশের প্রাণী ছাড়া আর কিচ্ছু নই, বুঝলে? আপনি এত অন্যরকম কেন বলতে পারেন? তুমিই বলো, তুমি তো মেরিন বায়োলজিস্ট। আমি যে ভীষণ কষ্ট পাচ্ছি সূর্যদা। তুমি তুমি খুব লাকি সুজাতা, যে তুমি কষ্ট পেতে জানো। অনেক মানুষ আছে যারা কষ্ট টেরও পায় না। ভাবো তো তাদের কি কষ্ট। যেমন আপনি। কথা বলতে বলতে আমার হাতের আঙুলে পাগলের মতো মোচড় দিতে লাগলো। আমি অন্ধকারে হেসে ফেললাম। বুক ঠেলে একটা বড় শ্বাস বেরিয়ে এলো। সুজাতা আমার ব্যাপারটা ঠিক বুঝবে না। ভালোবাসার দুর্গে ফাটল ধরাতে গেলে তার চেয়েও তীব্র ভালোবাসার দরকার হয়। কৃষ্ণা টুস্কিকে হারানো কি এতই সহজ? সুজাতা কি সত্যি এটা বোঝে না? মেয়েটার জন্য কষ্টই হলো আমার। বুঝতে পারছিলাম মনে মনেও খুব একা। আর এটাও বুঝতে পারছিলাম যে ও আর অদিতি একই ধাতুতে গড়া নয়। সূর্যদা, আমার ভীষণ কষ্ট হচ্ছে। সুজাতা, তোমাকে একটা কথা বলি। কি কথা? ভগবানের দোকানে 5 ফোড়নের প্যাকেট বিক্রি হয়। তাতে সুখ, দুঃখ, আনন্দ, যন্ত্রণা, ভালোবাসা, কষ্ট সব মেশানো থাকে। কেউ চাইলেই শুধু সুখ, আনন্দ আর ভালোবাসার প্যাকেট কিনতে পারে না। আসলে ওই 5 ফোড়নের প্যাকেটটাই জীবন। তোমার কি ধারণা আমার কোনো দুঃখ কষ্ট নেই? আছে তো। কারোর বাইরেটা দেখে ভেতরটা বোঝা যায় না, বুঝলে? তুমি মন খারাপ করো না। দেখো 2 দিন পরেই তোমার মন ভালো হয়ে যাবে। তুমি যাও, ঘরে গিয়ে শুয়ে পড়ো, দেখবে ঘুম এসে যাবে। যাও। সুজাতা কিছুক্ষণ চুপচাপ রইল। আমি ওর শ্বাস প্রশ্বাসের শব্দও শুনতে পাচ্ছিলাম। ওর উষ্ণতা টের পাচ্ছিলাম খানিকটা। ওর মাথা থেকে হাত নামিয়ে নিলাম ধীরে ধীরে। সুজাতা মেয়ে খারাপ নয়, অবশ্য আমরা কেউই খারাপ নই। তা সত্ত্বেও আমাদেরই মধ্যে একজন ভয়ঙ্কর খুনি লুকিয়ে আছে। সুজাতা, তোমার কাউকে সন্দেহ হয়? সন্দেহ? হ্যাঁ, আমাদের মধ্যে কাকে তোমার খুনি বলে মনে হয়? সূর্যদা, সেরকম ভাবে কাউকে সন্দেহ হয় না। তবে নিশ্চয়ই আমরা যারা বাকি রয়েছি তাদের মধ্যেই কেউ হবে। এই ধরুন, আপনি, আমি, চন্দ্রেশ্বর, আমরা 5 জন। আচ্ছা সুজাতা, এমন কিছু কি তুমি দেখেছো যাতে তোমার সন্দেহ হয়েছে বা খটকা লেগেছে? না, সেরকম তো কিছু মনে পড়ছে না। অকওয়ার্ড বা অদ্ভুত কোনো ইনসিডেন্ট, বড় ছোট যাই হোক, কিছু কিছু মনে পড়ছে না? আপনি বলছেন বলে মনে হচ্ছে, আজ খুব সকালে আমি টয়লেট যাব বলে উঠেছিলাম। তখন দেখি রোহিত স্টোর রুম থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে যাচ্ছে। আমাকে দেখেই বলল খিদে পাচ্ছে বলে খাবার খুঁজতে স্টোরে ঢুকেছিল। কিন্তু ওর হাতে খাবারের কোনো ক্যান ট্যান তো কিছু ছিল না। হয়তো পকেটে ছিল। হ্যাঁ, তা অবশ্য হতে পারে। কিন্তু তারপরেই স্টোর রুমে আপনার এই অ্যাক্সিডেন্ট।
ওটা কি আপনি জেনুইন অ্যাক্সিডেন্ট বলে মনে করেন সূর্যদা? তুমি ঠিকই গেস করেছ। ওটা বোধহয় অ্যাক্সিডেন্ট নয়, কেউ ওটা সাজিয়েছে। ওটা রোহিতের ডিজাইন হতে পারে? সুজাতা এত নির্লিপ্তভাবে কথাটা বলল যে আমার অবাক লাগলো। রোহিত আইস এক্সপার্ট, বরফের হালচাল ও সকলের চেয়ে ভালো জানে। তাহলে কি ওই সরিয়ে দিয়েছে পবন শর্মা আর সুরেন্দ্র নায়ককে, তারপর বরফের আড়ালে লুকিয়ে ফেলেছে ওদের ডেড বডি? কিন্তু দুটো ডেড বডি লুকোনোর জন্য আইস এক্সপার্ট হওয়ার দরকার নেই, আইস অ্যাক্স দিয়ে বরফ খুঁড়ে ফেললেই হলো। অবশ্য তাতে সময় লাগবে, তাছাড়া অ্যান্টার্কটিকার বরফও বেশ শক্ত, সুতরাং দুটো মৃতদেহ লুকিয়ে ফেলার জন্য বরফ খুঁড়তে হলে সেটা আমাদের চোখের আড়ালে করাটা রীতিমতো কঠিন। সেই কঠিন কাজটাই কি রোহিত সেরে ফেলেছে? কিন্তু তাতেও যে সমস্যা দেখা দিচ্ছে, রোহিত কিংবা আর যেই খুনি হোক, সে কি খুন করবে বলে আগে থেকেই কোনো গর্ত খুঁড়ে রাখতে পারে? প্রথম কথা, বরফ মাটি নয় যে গর্ত খুঁড়ে রাখলে সেটা সহজে বুঝে যাবে না। এখানে প্রায়ই ঝড় উঠছে, সে ঝড়ে গর্ত নিশ্চিতভাবে বুঝে যাবে। তাছাড়া আমাদের ক্যাম্পের কাছাকাছি গর্ত খুঁড়ে রাখলে সেটা আর সবার চোখে পড়ে যাবে। না 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 না, এই অঙ্ক তো মিলছে না। অ্যান্টার্কটিকায় ডেড বডি উধাও করাটা বেশ কঠিন ব্যাপার, অথচ সেটাই তো হয়েছে। ডেড বডি দুটো যেন হাওয়ায় মিলিয়ে গেছে। চিন্তাগুলো মনের ভেতরে বয়ে গেল ঝড়ের মতো। তখনই টের পেলাম সুজাতার হাত আমার হাত চেপে ধরেছে। সূর্যদা, ব্যাপারটা রোহিতের ডিজাইন হতে পারে? হতে পারে, আবার নাও হতে পারে। অঙ্কের উত্তর এখনো মেলেনি সুজাতা, তবে খবরটা দিয়ে তুমি ভালো করলে। আপনাকে একটা রিকোয়েস্ট করব সূর্যদা। রিকোয়েস্ট? কি রিকোয়েস্ট বলো? সূর্যদা, এই আংটিটা আমার সবচেয়ে প্রিয়। আমাকে একজন দিয়েছিল আমেরিকা যাওয়ার আগে। সেই ভালোবাসা নষ্ট হয়ে গেলেও আংটিটাও যখন দিয়েছিল তখন আমাদের ভালোবাসা নষ্ট হয়নি। তখন রোজ ভোর হতো ভালোবাসা দিয়ে, আর রাত নামতো ভালোবাসা দিয়েই। কি দারুণ সময় ছিল। এই আংটিটা আপনি রাখুন সূর্যদা, এটা আপনি নিলে আমার আমার ভীষণ ভালো লাগবে। আপনাকে যখন দেখি কেন জানি না ওর কথা মনে পড়ে যায়। প্লিজ সূর্যদা, আপনি এটা রাখুন, প্লিজ প্লিজ। আমার কিচ্ছু ভাল লাগছে না, কিচ্ছু ভাল লাগছে না আমার। আমি সুজাতার পিঠে হাত রাখলাম। জীবন এইরকমই, কখনো নিষ্ঠুর, কখনো সুন্দর। অনেকক্ষণ পর শান্ত হলো সুজাতা। ওর হাতে আমার আঙুলগুলো নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। আমি একসময় বললাম, সুজাতা, এবারে যাও, নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো, কাল অনেক কাজ আছে। না সূর্যদা, আমি এখানেই শোবো, আমি আপনার কাছেই ঘুমোবো। তোমার যা খুশি। বহু পরীক্ষা আমি পার হয়ে এসেছি। সুজাতা নতুন করে আর কি পরীক্ষা নেবে? তবে ঠিক সেই মুহূর্তে আমি যা ভাবছিলাম সেটা জানতে পারলে সুজাতা খুব কষ্ট পেত। আমি ভাবছিলাম আমাকে চুপি সারে খুন করতে এসে আমি জেগে আছি দেখে সুজাতা এরকম ন্যাকা ন্যাকা অভিনয় করছে না তো। পরদিন সকালে ব্রেকফাস্টের পর শুধু কাজ আর কাজ। সম্ভবত আজই অ্যান্টার্কটিকায় আমাদের শেষ কাজের দিন, হয়তো রাত থেকেই শুরু করে দেবো তল্পিতল্পা বাঁধার কাজ।
তাই চটপট সবাইকে কাজ বুঝিয়ে দিলাম। চন্দ্রেশ্বর আর রোহিত ড্রিল হাউসে ডিউটি করতে গেল, সুজাতা আর অদিতি পড়ল মেরিন বায়োলজি আর মাইক্রোবায়োলজি নিয়ে। আমি ক্যাম্পে বসে কাল রাতের কথা ভাবতে লাগলাম। কাল রাতে সুজাতা যদি সত্যি সত্যি অভিনয় করে থাকে তাহলে মানতেই হবে ও খুব বড় অভিনেত্রী। ওর নাম সুজাতার বদলে সুচিত্রা হতে পারত। আমি ভাবছিলাম আর একটা অসম্ভব ধাঁধার সমাধান খুঁজে বেড়াচ্ছিলাম। খুনি ভুল করবেই, আমাদের খুনিও করেছে, কিন্তু সেই ভুলটা কি? ভাবতে ভাবতে অথই জলে তলিয়ে যেতে লাগলাম। অনেকক্ষণ পরে মনে হলো এবার একবার বাইরে বেরোই, চারিদিকে ঠিকঠাক নজর রাখি, যাতে নাটকের শেষ দৃশ্যে আবার কোনো ছন্দপতন না হয়। তাই বাইরের পোশাক গায়ে চাপিয়ে ক্যাম্প ছেড়ে বেরোলাম। চারিদিকে শুধু বরফ আর বরফ, যেদিকে দু চোখ যায় সেদিকেই সাদা চাদর বিছিয়ে দিয়েছে প্রকৃতি, যেন এই চাদরের নিচে কোনো পবিত্র মৃতদেহ শোয়ানো রয়েছে। তবে মৃতদেহ তো একটি নয়, অনেক। তার মধ্যে পবন শর্মা আর সুরেন্দ্র নায়কও রয়েছে। সামান্য হাওয়া বইছিল, হয়তো নতুন কোনো তুষার ঝড়ের খবর পাঠাচ্ছিল। আমি ড্রিল হাউসের দিকে কয়েক পা এগোতেই চোখ পড়ল টয়লেটের দিকে। 3টে পেঙ্গুইন টয়লেটের কাছে ঘোরাফেরা করছে। আমার একটু অবাক লাগলো, ওখানে তো খাবার দাবার কিছু নেই, পাখিগুলো এভাবে ঘোরাফেরা করবে কেন? পেঙ্গুইন দেখে কখনোই আমার পাখি বলতে ইচ্ছে করে না, কিন্তু বিজ্ঞানীরা যখন বলছেন তখন আর উপায় কি? আদিম যুগে সরীসৃপ থেকে বিবর্তনের ফলে এসেছিল পাখি। পেঙ্গুইন সেই আদিম পাখিদের একটি। অ্যান্টার্কটিকা অঞ্চলে হিসেব মতো 6 রকম পেঙ্গুইন পাওয়া যায়। তার মধ্যে এম্পারার পেঙ্গুইন আর অ্যাডেলি পেঙ্গুইন হলো মূল মহাদেশের বাসিন্দা। বাকিরা সব কুমেরু বৃত্তের বাইরে অ্যান্টার্কটিকার আশেপাশের দ্বীপগুলিতে থাকে। অ্যান্টার্কটিকা মহাদেশের 2 রকম পেঙ্গুইনের মধ্যে আবার অ্যাডেলি পেঙ্গুইনের সংখ্যা তুলনায় অনেক বেশি। পেঙ্গুইনরা জলে পাকা সাঁতারু, এদের পায়ের পাতা হাঁসের মতো। সাঁতারের গতি ঘন্টায় প্রায় 30 কিলোমিটার। এরা জলের তলায় 100 ফুট গভীর পর্যন্ত চলে যেতে পারে, আর জলে 20 মিনিট পর্যন্ত ডুব সাঁতার দিতে পারে। ডানা দিয়ে এরা সাঁতার কাটে, আর সাঁতারের দিক পাল্টায় পায়ের পাতা ঘুরিয়ে ঘুরিয়ে। সবচেয়ে অদ্ভুত লাগে যখন এরা জল থেকে লাফিয়ে ডাঙায় ওঠে, রকেটের মতো জল ভেদ করে বেরিয়ে শটান বরফের উঁচু ডাঙায় দাঁড়িয়ে পড়ে, ঠিক যেন কলের খেলনা। সমুদ্রের চিংড়ি এদের প্রধান খাদ্য বলে এরা অ্যান্টার্কটিকার উপকূল ঘেঁষে আস্তানা গাড়ে। কৃত্রিম এই রুকারিটা অ্যান্টার্কটিকার একমাত্র ব্যতিক্রম। কৌতূহল আমাকে টয়লেটের দিকে টেনে নিয়ে গেল। আগামীকাল যদি আমাদের এই ক্যাম্প ছেড়ে চলে যেতে হয়, তাহলে পবন বা সুরেন্দ্রর মৃতদেহ খোঁজার সুযোগ বলতে শুধু আজই। তাই পায়ে পায়ে পৌঁছে গেলাম টয়লেটের কাছে। পরশু রাতে তুষার ঝড়ে টয়লেটের চেহারাটা পাল্টে গেছে। বরফের পাঁচিলগুলো বেঢপ আকারের হয়ে গেছে, ভেতরে বরফ ঢুকে কেমন ঢিপির মতো হয়ে রয়েছে। ঠিক কোন দিকটায় যেন রক্তের দাগগুলো দেখেছিলাম। না, এখানে আর কোনো চিহ্ন নেই, সব বরফে চাপা পড়ে গেছে। এমন সময় শুনলাম কে যেন আমায় চেঁচিয়ে ডাকছে। তাড়াতাড়ি টয়লেটের বাইরে বেরিয়ে এলাম। ড্রিল হাউসের কাছ থেকে 2 জন আকাশে হাত তুলে নাড়ছে আর চিৎকার করছে, সূর্যদা জলদি আসুন, কুইক! ওদের হাইট দেখে মনে হলো সুজাতা আর অদিতি, কিন্তু ওরা এরকম উদ্ভ্রান্তর মতো আমাকে ডাকছে কেন? তাড়াতাড়ি ওদের কাছে গেলাম। চন্দ্রেশ্বর আর রোহিতকে পাওয়া যাচ্ছে না। ড্রিল হাউসে ঢুকে দেখি ওরা কেউ নেই। আবার ড্রিল হাউস, আবার 2 জন উধাও। এ কি অলৌকিক কাণ্ড ঘটছে নাকি? কোথায় গেল চন্দ্রেশ্বর আর রোহিত? ওরা তো ছেলে মানুষ নয় যে হঠাৎ করে হারিয়ে যাবে। আর হারিয়ে যাবেটাই বা কোথায়? বরফের ওপরে যতটা তাড়াতাড়ি পারা যায় পা চালাতে চেষ্টা করলাম। উধাও হওয়ার এই সিঁড়ি ভাঙা অঙ্ক যেভাবে হোক আমাকে সমাধান করতেই হবে।
অদিতি আর আবেগ জর্জর সুজাতাকে সঙ্গে করে ড্রিল হাউসে ঢুকলাম। ড্রিল হাউসটাকে এই মুহূর্তে যেন এক অপদেবতার অভিশপ্ত কফিন বলে মনে হচ্ছিল। না, সুজাতা আর অদিতি ভুল বলেনি। ড্রিল হাউসে সত্যিই কেউ নেই। চন্দ্রেশ্বর আর রোহিত যদি আমাদের না জানিয়ে কোথাও লুকিয়ে পড়ে থাকে, তাহলে মানতেই হবে যেটা বড় নিষ্ঠুর রসিকতা। আমার কিন্তু মনে হচ্ছিল ওরা এমন জায়গায় লুকিয়ে পড়েছে যেখান থেকে আর ফিরে আসা যায় না। অদিতি আর সুজাতারও নিশ্চয়ই সেরকমই মনে হচ্ছিল। আমরা সবাই চোখ ঢাকা গগলস তুলে দিয়েছিলাম মাথার উপরে। লক্ষ্য করলাম অদিতির চোয়াল শক্ত আর সুজাতা থরথর করে কাঁপছে। ওদের মুখে খসখসে রুক্ষ ভাঁজ। এ যেন সেই হারাধনের ছেলেদের কাহিনী। হারিয়ে গিয়েছিল 2 জন, এখন 2 দুগুণে 4 জন। এই তোমরা এসো তো, চটপট রুমটা সার্চ করে ফেলি। আমার কথায় অদিতি আর সুজাতা সংবিত ফিরে পেল। তারপর যন্ত্রের মতো কাজ শুরু করলো। আমি কিন্তু দেখছিলাম গত 3-4 দিনে কত বদলে গেছে ওরা, অথচ এখানে আসার সময় থেকে ওরা 2 জন উৎসাহ উদ্দীপনায় টকবক করে ফুটত। সব সময় অ্যান্টার্কটিকা নিয়ে নানান প্রশ্ন করে আমাকে আর রোহিতকে নাজেহাল করে দিত। রোহিত একদিন কপট বিরক্তি নিয়ে আমায় বলেছিল, দাদা, এই দুজনকে নিয়ে কিন্তু আর পারা যাচ্ছে না। ওরা আমাকে এত কোশ্চেন করে, আপনি তো জানেন ওদের আমি নাম দিয়ে দিয়েছি কোশ্চেন জুরি। এখন আমাকে কি জিজ্ঞেস করছে জানেন? আন্টার্কটিকায় লেডি রিসার্চার হিসেবে ওদের পজিশন কোথায়? ওদের পজিশন অনেক পেছনে। কেন? অনেক পেছনে কেন? ইতিহাসকে কি আর বদলানো যায়? শোনো, 1947 এক মার্কিন অভিযাত্রী দল নিয়ে এখানে এসেছিল। সেই দলে 2 জন মহিলা ছিল, ইডিথ রন আর জেনি ডার্লিংটন। অ্যান্টার্কটিকায় মহিলা হিসেবে ওরাই প্রথম। তারপর প্রায় 60 বছর ধরে বহু মহিলা এই বরফের মহাদেশে পা রেখেছে। 1978 সালের 7ই জানুয়ারি আর্জেন্টিনার এক মহিলা অভিযাত্রী একটি শিশুর জন্ম দেন এই মহাদেশে। শিশুটির নাম রাখা হয় এমিলিও মার্কোস পালমা। আর শুধু ভারতের মহিলা অভিযাত্রীদের হিসেব ধরলেও অদিতি আর সুজাতার পজিশন। আচ্ছা রোহিত, ওদের মধ্যে কে আগে জাহাজ থেকে নেমে অ্যান্টার্কটিকার বরফে পা দিয়েছিল, তোমার মনে আছে? আমি আগে নেমেছি, অদিতিদি পরে নেমেছে। মোটেই না, আমি আগে নেমেছিলাম। তুই তো ছোট, তাই তোর মনে নেই। আগে পরে গুলিয়ে ফেলেছিস। থামো থামো, ঝগড়া করে লাভ নেই। তোমরা দুজনে যুগ্ম বিজয়ী হয়েছো, জয়েন্ট উইনার্স। তোমাদের পজিশন 12th, শুধু ইন্ডিয়ান লেডি রিসার্চার ধরলে, বুঝেছ? সবই মনে হচ্ছে এই তো সেদিনের ঘটনা, অথচ আজ এখন উচ্ছল টকবকে মেয়ে দুটো কি ভয়ঙ্কর মলিন হয়ে গেছে। যে কোনো মুহূর্তে সাপ দেখতে পারে, এই আতঙ্ক নিয়ে ওরা ড্রিল হাউস সার্চ করছে। এসব কথা ভাবছিলাম আর ড্রিল হাউসের মেঝেটা খুব খুঁটিয়ে দেখছিলাম। বুটের ডগা দিয়ে মেঝের বরফ খুঁচিয়ে খুঁচিয়ে দেখছিলাম কোনো কিছু পাওয়া যায় কিনা। আসলে এইভাবে দুটো জোয়ান মানুষের হুট করে উধাও হওয়ার ব্যাপারটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। হঠাৎই ঠক করে একটা হালকা শব্দ হলো। কি এটা? বরফের উপর ঝুঁকে পড়লাম আমি। কি যেন একটা চকচক করছে। তাড়াতাড়ি পা দিয়ে বরফ খুঁড়তে লাগলাম। তারপর ঝুঁকে পড়ে কোমরে বাঁধা আইস অ্যাক্স খুলে নিলাম। 10 সেকেন্ডের মধ্যে আইস অ্যাক্সের কাজ শেষ। বরফ খুঁড়ে জিনিসটা বের করে আনলাম বাইরে। রোহিতের সেই এনার্জি ড্রিঙ্কের বোতল। বোতলটা তুলে নিয়ে তাকাতেই বুঝলাম তার ভেতরে এনার্জি ড্রিঙ্ক এখনো রয়েছে। বুকের ভেতরটা কেমন ফাঁকা হয়ে গেল আমার। এই বোতল ছেড়ে রোহিত তো কোথাও যাওয়ার ছেলে নয়। খারাপ কিছু যে একটা ঘটে গেছে তা নিয়ে আমার আর কোনো সন্দেহই রইল না। চোখ তুলে দেখি অদিতি তখন ড্রিলের ফ্রেমের গায়ে লাগানো মই বেয়ে ওপরে উঠছে, আর সুজাতা ড্রিল আর দেওয়ালের মাঝখানটায় ঝুঁকে পড়ে অনুসন্ধানের কাজ চালিয়ে যাচ্ছে। চট করে বোতলটা তুলে নিয়ে আমি জ্যাকেটের পকেটে ঢুকিয়ে দিলাম। বোতলটা আমি সবার চোখের আড়ালে পরীক্ষা করে দেখতে চাই। কিছু পেলেন সূর্যদা? হ্যাঁ, না সেরকম কিছু না।
কিন্তু অদিতির মুখ দেখে মনে হলো একটা সন্দেহের ছায়া যেন সেখানে খেলা করছে। ওপরে তন্ন তন্ন করে তল্লাশি চালিয়ে অদিতি নেমে এলো। সুজাতাও এসে দাঁড়ালো ওর পাশে। আমি ভাবতে লাগলাম দুজনের মধ্যে কে, কিন্তু সেই সঙ্গে হাসি পেয়ে গেল আমার। ঠিক একই কথা নিশ্চয়ই সুজাতা আর অদিতিও ভাবছে। বাইরে হাওয়ার তেজ বাড়ছিল, শোঁ শোঁ শব্দ কানে আসছে এবার। হ্যাঁ, এখন কি করবেন? কি আবার করবো, ক্যাম্পে ফিরে গিয়ে একটু ভাবি, তারপর বেস স্টেশনে খবর দেবো। সম্ভব হলে 2-4 ঘন্টার মধ্যেই ওরা প্লেন পাঠিয়ে দিক। খুনির সঙ্গে আমি আর পাশা খেলতে রাজি নেই, আমার ঢের শিক্ষা হয়েছে। আমি ড্রিল হাউসের দরজার দিকে পা বাড়ালাম, আর সঙ্গে সঙ্গে সুজাতা ছুটে এলো আমার কাছে। আমার হাত চেপে ধরে বলল, আমি আপনার সঙ্গে থাকবো। থাকো না, কে বারণ করেছে? আমাদের পেছন পেছন অদিতিও চলে এলো ড্রিল হাউসের বাইরে। নেহাত অভ্যেস বসেই আমরা এপাশ ওপাশ তাকালাম, না কেউ কোথাও নেই। তারপরে এগোলাম ক্যাম্পের দিকে। ক্যাম্পে ঢোকার সময় ওদের বললাম আমি একা কিছুক্ষণ ল্যাবে কাজ করতে চাই, ওরা বরং ততক্ষণ নিজেদের কোনো কাজ থাকলে সেরে নিক। আচ্ছা, আমি তাহলে একটু টেন্টে যাই, কয়েকটা টেস্ট আর রিডিং নেবার আছে। ওকে? আমি তাহলে কোথায় যাব? না না, আমি একা থাকতে পারবো না। সূর্যদা, আমি আপনার সঙ্গে থাকবো। তুই আমার সঙ্গে চল, তাহলে আমাকে একটু হেল্প করতে পারবি। তুমি অদিতির সঙ্গেই যাও সুজাতা, একা একা ওরও কাজ করতে অসুবিধা হবে, আর আমারও একটু একা থাকা দরকার। আচ্ছা, তাই চলো। ওরা দুজনে রওনা হয়ে গেল অদিতির তাঁবুর দিকে। আমি রোহিতের বোতলটা পকেট থেকে বের করলাম, ছিপি খুলে বোতলটা নাকের কাছে নিয়ে গিয়ে শুকলাম। না, অস্বাভাবিক কোনো গন্ধ তো নাকে আসছে না। তখন বোতল থেকে কয়েক ফোঁটা তরল ঢেলে নিলাম ছিপিতে, এবং তার রং দেখেই অবাক হয়ে গেলাম। রোহিতের বোতলের তরলটার উজ্জ্বল কমলা রঙের। আমাদের ড্রিল বিটটাকে লুব্রিকেট করার জন্য একটা ক্যাডমিয়াম কম্পাউন্ড আমরা ব্যবহার করেছি। মনে হচ্ছে সেই কম্পাউন্ডটা কেউ রোহিতের ব্র্যান্ডির সঙ্গে মিশিয়ে দিয়েছে। ওই ক্যাডমিয়াম কম্পাউন্ডটা মারাত্মক বিষাক্ত একটা কেমিক্যাল, সেটা রোহিতের বোতলে কে মেশালো? মনে হয় এই বোতল থেকেই রোহিত আর চন্দ্রেশ্বর কয়েক সিপ করে খেয়েছে, আর খাওয়ার কিছুক্ষণ পরেই বুঝেছে না খেলেই ভালো হতো। তারপর ওদের সব এনার্জি খতম হয়ে গেছে, অথবা বিষ খেয়ে কাবু হয়ে পড়ার পর খুনি এসে বাকি কাজটুকু শেষ করেছে। সুতরাং নিশ্চিত হওয়ার জন্য রোহিতের বোতল থেকে একটু স্যাম্পল নিয়ে টেস্ট করতে শুরু করলাম। যদি ক্যাডমিয়ামের ট্রেস পাই তাহলে বুঝবো আমার সন্দেহ সত্যি। কুমেরু অভিযানে এসে আমাদের নানান রকম অভিজ্ঞতা হয়েছে। নিজের বিষয় ছাড়াও অন্যের বিষয়ে কাজ করতে হয়েছে। অন্য বিজ্ঞানীদের সঙ্গে মিলেমিশে কাজ করতে গিয়ে অনেক জিনিস শিখে ফেলেছি আমি। সুরেন্দ্র বেঁচে থাকলে এই অ্যানালিসিসটা ওই করত, তারপর বহু খুঁটিনাটি তথ্য আমাকে দিত। কিন্তু সেরকম জ্ঞান বা দক্ষতা আমার নেই, তাই শুধু ক্যাডমিয়ামের ট্রেসই আমি খুঁজব। যদি পাই, পেলাম, পেয়েই নিজেকে ভীষণ অসহায় লাগলো। আমার দলের সাথীরা এক এক জন করে উধাও হয়ে যাচ্ছে, আর আমি গ্রুপ লিডার হয়ে নির্বিকারভাবে সব দেখে যাচ্ছি, কিচ্ছু করতে পারছি না। মনের কোণে সন্দেহ যে একটা উঁকি দিচ্ছে না তা নয়, কিন্তু সন্দেহ তো আর প্রমাণ নয়। তাছাড়া আমার সন্দেহ যদি ভুল হয় তাহলে বিপদ আরো বাড়বে। আবার অদিতি আর সুজাতাও হয়তো ওদের মতো করে কাউকে সন্দেহ করেছে, কে জানে, ওরাও হয়তো প্রমাণ খুঁজছে। ভাবলাম ওদের ডেকে নিই, তারপর আলোচনা করে বেস স্টেশনে রেডিও মেসেজ পাঠাবো। এই কথা ভেবে পোশাক টোশাক পরে তৈরি হয়ে বাইরে বেরিয়ে এলাম। অদিতির তাঁবু পর্যন্ত হেঁটে যাব, নাকি ওদের ওয়াকি টকি দিয়ে ডেকে পাঠাবো? অদিতি কি ওয়াকি টকি সঙ্গে নিয়ে গেছে? ঠিক তখনই ইঞ্জিনের শব্দ শুনলাম। আমাদের ক্যাম্পে বা ড্রিল হাউসে আলো জ্বালানোর জন্য ইঞ্জিন জেনারেটর সেট চলছিল।
সেই আওয়াজে নতুন আওয়াজটা চাপা পড়ে যেতেই পারত। পরে নিচে তার কারণ ইঞ্জিন জেনারেটর সেটের শব্দটা আমাদের কানে ব্যাকগ্রাউন্ড নয়েজের মতো হয়ে পুরোপুরি সয়ে গেছে। সেই জন্যই এই বাড়তি আওয়াজটা আমার কানে ধরা পড়ল। আমি স্টোরের দিকে হাঁটা দিলাম, কারণ আওয়াজটা সেদিক থেকেই আসছে। আমি স্টোরের বাইরের দরজার কাছে পৌঁছানোর আগেই একটা স্নোমোবিল নিয়ে অদিতি বেরিয়ে এলো। অদিতি যে সেটা বুঝলাম ওর জ্যাকেটের রং দেখে। এমনিতেও সুজাতার চেয়ে অনেক লম্বা, কিন্তু স্নোমোবিলের ড্রাইভিং সিটে বসে থাকায় ওর উচ্চতা বোঝা যাচ্ছিল না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, স্নোমোবিল নিয়ে কোথায় যাচ্ছ? ইয়ে মানে ওই ওই পেঙ্গুইন রুকারিতে বেড়াতে যাচ্ছি। সুজাতা যেতে চাইছে। সুজাতা কোথায়? ও ও ও তো আমার টেন্টে। ও বলল স্নো মোবাইল নিয়ে আসতে। তোমার টেন্টে মানে? যে ভয়ে এক মুহূর্ত একা থাকতে চাইছে না, সে তোমাকে স্নোমোবিল আনার জন্য ছেড়ে দিল? তোমার সঙ্গে এলো না? না মানে ওই বলল আর কি। অদিতি একটা উত্তর তৈরি করার প্রাণপণ চেষ্টা করতে লাগলো, আর তখনই জিনিসটা আমার চোখে পড়ল। এতক্ষণ খেয়াল করিনি, এখন খেয়াল করলাম। অদিতির জ্যাকেটের রক্তর ছিটে। অদিতি, সুজাতাকে তুমি কি করেছ? কিন্তু আমি নড়বার প্রায় সঙ্গে সঙ্গে অদিতি স্নোমোবিল চালিয়ে দিল। গাড়িটার ধাক্কায় আমি পড়ে গেলাম। কমলা রঙের গাড়িটা ছিটকে গেল বরফের ওপরে। গর্জন করে এগিয়ে চলল অদিতির তাঁবুর দিকে। আমি কোনো রকমে সামলে নিয়ে সোজা হয়ে দাঁড়ালাম। তারপর তাড়াতাড়ি হাঁটতে শুরু করলাম অদিতির তাঁবু লক্ষ্য করে। খানিকটা এগোনোর পরই দেখি একটা দেহ ধরাধরি করে এনে রাখা হলো স্নোমোবিলে। কিন্তু অদিতি তো একা নয়, ওর সঙ্গে আরেকজন কে? যদি ধরে নিয়ে ওরা দুজনে সুজাতার ডেড বডি স্নোমোবিলে এনে রাখলো, তাহলে অদিতির সঙ্গীটা কে? আর যদি এমন হয় যে অদিতি আর সুজাতা অন্য কারো মৃতদেহ, রোহিত, চন্দ্রেশ্বর বা আর কোনো মৃতদেহ স্নোমোবিলে তুলল, তাহলে সুজাতাই অদিতির কুকাজের সঙ্গী বলে মানতে হয়। কিন্তু তাই যদি হয়, তাহলে অদিতির জ্যাকেটে রক্তের ব্যাখ্যাটা তো পাওয়া যাচ্ছে না। আমার সব অঙ্ক গুলিয়ে যেতে লাগলো। আমি আর দেরি করলাম না, তাড়াহুড়ো করে ফিরে এলাম ক্যাম্পের কাছে। স্টোরের বাইরের দরজাটা হাট করে খোলা ছিল। চটপট স্টোরে ঢুকে একটা স্নোমোবিল স্টার্ট করলাম। ঠান্ডায় এই গাড়িগুলো স্টার্ট নিতে কোনো সমস্যা হয় না। বাইরে এসে স্নোমোবিল চালিয়ে দিলাম অদিতি তাঁবু লক্ষ্য করে। দেখি ওদের গাড়িটা তাঁবু ছাড়িয়ে তখন অনেকটা সামনের দিকে এগিয়ে গেছে। অ্যান্টার্কটিকায় গাড়ি চড়ে কোনো গাড়িকে অনুসরণ করার কাজটা মোটেই কঠিন নয়, কারণ পলাতক গাড়িটা বরফে তার স্পষ্ট চলার দাগ রেখে যায়। তাই বরফের ঢালের ওঠানামায় কখনো কখনো অদিতির গাড়িটা হারিয়ে গেলেও আমি পথ হারাইনি। স্নোমোবিলে ব্রেক নেই। অ্যাক্সেলারেটরের চাপের হেরফের করে গতি কম বেশি করতে হয় এবং দরকার হলে গাড়ি থামানো যেতে পারে। আর গাড়ির দুটো গিয়ারকে প্রয়োজন মতো সুইচ টিপে বদলানো যায়। বরফ যদি মোটামুটি মসৃণ হয়, তাহলে স্নোমোবিলের গতি ঘন্টায় 30 কি 35 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এখন গাড়ি স্পিডোমিটারের কাঁটা প্রায় 30 কিলোমিটারের দাগ ছুঁই ছুঁই। এবড়ো খেবড়ো পথের জন্য চলার সময় সামান্য ঝাঁকুনি দিচ্ছে, কিন্তু সামনের একটা ঢালের কাছে পৌঁছেই গাড়ির গতি কমিয়ে একেবারে 10-এ নিয়ে আসতে হলো, কারণ সামনেই ঢালের ওপর বরফ এবড়ো খেবড়ো হয়ে রয়েছে। কিন্তু গতিবেগ কমিয়েছে অদ্বিতীয়। অনেকটা এগিয়ে যাওয়ার পর বাটির মতো ঢালু একটা জায়গায় চলে এলাম। এতদিনের দিক নির্ণয়ের অভিজ্ঞতায় বুঝতে পারছিলাম অদিতি স্নোমোবিল নিয়ে পেঙ্গুইন রুকারির দিকেই চলেছে। কিন্তু কেন? শেষ পর্যন্ত কোথায় যেতে চায়ও সেটা বোঝা গেল খানিক পরে, কারণ পেঙ্গুইন রুকারির খুব কাছে গিয়ে থামল অদিতির গাড়ি। অবশ্য গাড়ি না থামিয়ে উপায় ছিল না, কারণ মাথার ওপর গাঢ় নীল আকাশ ছিল, ছিল স্তিমিত হলুদ সূর্য, আর তুলোর স্তূপের মতো কয়েক গন্ডা ধবধবে মেঘ।
এখন সাদা মেঘে সূর্য ঢেকে যাওয়ায় বিস্তীর্ণ চরাচর হোয়াইট আউট হয়ে গেছে। অ্যান্টার্কটিকায় হোয়াইট আউট হলো ব্ল্যাক আউটের ঠিক উল্টো, অর্থাৎ চারপাশ অন্ধকার কিংবা কালোর বদলে সাদা হয়ে যায়। এখন মেঘে ঢাকা সূর্যের আলো ঘষা কাঁচের মতো ঘোলাটে হয়ে গেছে, ফলে কোথাও কোনো ছায়া না পড়ায় সাদা বরফে কোনো উঁচু নিচু জায়গা আর ভালো করে বোঝা যাচ্ছে না। এই অবস্থায় গাড়ি চালানো খুব মুশকিল। হয়তো সেই জন্যই স্নোমোবিল থামিয়েছে অদিতি। তারপর ওরা নেমে পড়েছে গাড়ি থেকে। অদিতির গাড়ির কাছ থেকে বরফের ঢালটা আরও নিচে নেমে গিয়ে মিশে গেছে কৃত্রিম হ্রদের জলে। সেখানে অসংখ্য অ্যাডেলি পেঙ্গুইন ঘুরে বেড়াচ্ছে। তাছাড়া অদিতির গাড়ি থামতেই গোটা ৫-৬ কৌতূহলী পেঙ্গুইন এসে ওদের প্রায় ঘিরে ধরেছে। ওদের কাছে গিয়ে স্নোমোবিল থামালাম আমি, নেমে এলাম গাড়ি থেকে, আর সঙ্গে সঙ্গে অদিতি শক্ত গলায় বলে উঠল, আইস অ্যাক্সটা আমাদের দিকে ছুঁড়ে দিন সূর্যদা। আমি সময় নিতে চাইলাম। ওর সঙ্গে পুরুষ মানুষটির দিকে তাকিয়ে বুঝতে চাইলাম সে কে, কারণ চেহারা দেখে আর কিছুই বোঝার উপায় নেই। মাথা টুপিতে ঢাকা, চোখে ঠুলির মতো জম্পেশ গগলস, গায়ে হাড় কাঁপানো শীতের জ্যাকেট, পায়ে ভারী জুতো, শরীরের খোলা জায়গা বলতে শুধু দু গালের দুটো ত্রিভুজ, নাক আর গোঁফের নিচে ঠোঁটের রেখা। অদিতিকে সাহায্য করতে নতুন কেউ কি এসেছে আমাদের ক্যাম্পে? অসম্ভব। আমাদের চোখ এড়িয়ে নতুন কোনো লোক ক্যাম্পে আসতেই পারে না। অদিতি আবার বলল, আইস অ্যাক্সটা আমাদের দিকে ছুঁড়ে দিন, আবারও বলছি। ওর গলাটা চারপাশের বরফের চেয়েও ঠান্ডা শোনালো। ওদের কথা শুনে অনুমানে বুঝলাম ওদের কাছে পিস্তল জাতীয় কোনো অস্ত্র নেই। থাকলে নির্ঘাত সেটা আমাকে দেখাতো। তাছাড়া অ্যান্টার্কটিকাতে লুকিয়ে পিস্তল টিস্তল আনা মুশকিল। তাই আইস অ্যাক্সটা কোমর থেকে খুলে নিয়ে ডান হাতে শক্ত মুঠোয় চেপে ধরলাম। ভাবটা এমন, ছুঁড়ে দিতেও পারি আবার নাও দিতে পারি। সূর্যদা, কেন মিছিমিছি ঝামেলা করছেন? কেন বুঝতে পারছেন না? এটা বইয়ের লাস্ট চ্যাপ্টার, আর লাস্ট চ্যাপ্টারে আপনার কিচ্ছু করার নেই, মরে যাওয়া ছাড়া। অদিতি, এখনো বলছি তুমি ভুল করছো। এখনো থামার সময় আছে। থামার জন্যে এতগুলো মৃতদেহ ডিঙিয়ে আমরা এতটা পথ আসিনি। লেক এক্সের জলের অ্যানালিসিসের যাবতীয় খবর শুধু আমরা দুজন বিজ্ঞানের দুনিয়াকে জানাতে চাই। রিসার্চ পেপারে যা কিছু পাবলিশ করব সব আমাদের দুজনের নামে। আর যদি কপালে নোবেল টোবেল কিছু জুটে যায় তাহলেও ভাগাভাগি করব আমরা দুজন। আসলে জানেন তো, খ্যাতি বেশি ভাগ হয়ে গেলে তার আর গুরুত্ব থাকে না। তাই দুভাগের বেশি করতে আমার মন চায়নি। অর্ধেক আমি আর বাকি অর্ধেক ও। নো থার্ড পারসন। লাইক দ্য আইডিয়া? হ্যাঁ? নাও গেট রিড অফ দ্য ব্লাডি আইস অ্যাক্স, উইল ইউ? ওর সঙ্গের লোকটা কে? কে হতে পারে? সূর্যদা, বাচ্চা ছেলের মতো জেদ করবেন না। আমরা দুজন আর আপনি একা। ইউ ডোন্ট ইভেন হ্যাভ আ ড্যাম চান্স। তাই ভদ্রভাবে মরার চেষ্টা করুন। বরফে কবর দেওয়ার আগে আপনার বডিটা নক্কা ছক্কা হোক, সেটা নিশ্চয়ই আপনি চাইবেন না। হ্যাঁ? সো ট্রাই টু ডাই ডিসেন্টলি। সুজাতাকে তুমি খুন করেছো? হ্যাঁ, অফকোর্স আমি করেছি। তাছাড়া আর উপায় কি? এখন ওর বডিটাকে এখানে কবর দেব, আর আপনাকে জ্যান্ত টেনে আনবো বলে ক্যাম্পে খতম করিনি। জানেনই তো ডেড বডি বয়ে নিয়ে আসার ঝামেলা কতখানি। এখন সুবিধা হলো আপনি নিজেই কবরখানায় চলে এসেছেন। নিন, এবার আইস অ্যাক্সটা ছুঁড়ে ফেলে দিন।
এইবার ওর সঙ্গী একটা বড় ছুরি বের করে নিল স্নোমোবিলের ভেতর থেকে। মেঘলা আলোয় ছুরির ফলাটা কেমন ঘোলাটে দেখাচ্ছিল। আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না কি করব। মনে পড়ে গেল গত পরশুই আমি অদিতির সামনে স্পর্ধা দেখিয়ে বলেছি আমি একা দুজনের চেয়েও একটু বেশি। এই কথাটা আমি অফিসিয়ালি সবাইকে জানিয়ে রাখতে চাই। এখন সেটা প্রমাণ করার সময় এসে গেছে। কিন্তু রহস্যটা তো এখনো আমার কাছে পুরোপুরি স্পষ্ট হয়নি। থিওরি একটা খাড়া করেছি বটে, কিন্তু তার জায়গায় জায়গায় এখনো কিছু কিছু ফাঁক থেকে গেছে। সেটা জানতে হলে অদিতির সাগরেদের পরিচয়টা আগে জানা দরকার। আর যদি আইস্যাক্সটা না ফেলি, এই কথা বলা মাত্র যা ঘটে গেল তার জন্য আমি তৈরি ছিলাম না। অদিতির আশেপাশে বেশ কয়েকটা পেঙ্গুইন হাঁক ডাক করতে করতে ঘোরাফেরা করছিল। আচমকা তারই একটা গলা লক্ষ্য করে ছুরি চালালো লোকটা, আর চোখের পলকে পেঙ্গুইনটার মাথা মাটিতে। বরফ রক্তারক্তি, রক্ত ছিটকে লাগলো হতভাগ্য পেঙ্গুইনটার পাশে দাঁড়ানো এক নিরীহ জাত ভাইয়ের বুকে। পেঙ্গুইনগুলো ডাকাডাকি বন্ধ করে স্তব্ধ হয়ে গেল এক মুহূর্ত, যেন এই নৃশংস হত্যাকাণ্ডের শোকে ওরা নীরবতা পালন করছে। আর এই ধরনের মৃত্যুর সঙ্গে পাখিগুলো আদৌ পরিচিত নয় বলে খানিকটা যেন হতভম্ব হয়ে গেল। এই পাখিটার করুণ মৃত্যু আমাকে পাথর করে দিল। আইস্যাক্সটা অজান্তেই খসে পড়ল আমার হাত থেকে। আর একই সঙ্গে মনে পড়ে গেল উকিল সাহেবের কথা। আমার মাথার মধ্যে যেন 1000 ওয়াটের ইলেকট্রিক বাল্ব জ্বলে উঠল। সমস্ত হিসেব মিলে যেতে লাগলো অঙ্কের মতো। পবন, এ তুমি কি করলে পবন? তুমি পাগল হয়ে গেছো। ইউ হ্যাভ গন রেভিং ম্যাড। দাঁত বের করে হাসল পবন শর্মা। চিবিয়ে চিবিয়ে বলল, যাক, ফাইনালি আপনি চিনতে পারলেন তাহলে। চিফ, সরি ফর দ্য মিসচিফ, কিন্তু আইস্যাক্সটা ফেলতে আপনি এত দেরি করলেন কেন? আপনাকে ফোর্স করার এছাড়া আর কোনো উপায় ছিল না। অপারেশন লেক এক্সের শুরু থেকেই অদিতি ছক কষছিল। শি ওয়ান্টেড টু বি রিয়েল ফেমাস। বুদ্ধি সবই ওর, আমি শুধু ওর প্ল্যান মতো কাজ করে গেছি। দ্য হোল প্ল্যান was so thrilling. তাহলে ঠিক এই রকম করে শুরুতেই একটা পেঙ্গুইনকে খুন করেছে পবন শর্মা। সেই রক্ত ছিটকে লেগেছে উকিল সাহেবের বুকে। আমি সেটাকে মানুষের রক্ত ভেবেছি। অদিতি সেই রক্ত পরীক্ষা করে আমাকে ধোঁকা দেওয়ার জন্য বলেছে, হ্যাঁ ওটা মানুষেরই রক্ত। কিন্তু বন্ধ ড্রিল হাউস থেকে পবন বাইরে বেরোলো কেমন করে? সে কথাটা জিজ্ঞেস করতেই আবার হাসলো পবন। ওর ডান হাতে ধরা ছুরিটা অলসভাবে ঝুলছে। হতভাগ্য পেঙ্গুইনটার রক্ত জমাট বেঁধে গেছে বরফের উপর। টের পাচ্ছি হাওয়ার জোর ক্রমশ বাড়ছে। চিফ, আপনার বোধহয় খেয়াল আছে, ড্রিল হাউসের কাঠের তক্তাগুলো বাইরে থেকে আটকানো ছিল। তারই একটা খুলে আমি আলগা করে রেখেছিলাম। ঘটনার দিন ড্রিলটাকে অটোমেটিক মোডে চালিয়ে রেখে ভেতর থেকে চাপ দিয়ে তক্তাটা খুলে ফেলি। তার আগে অবশ্য তক্তাগুলোর জোরের ফাঁক দিয়ে উঁকি মেরে দেখে নিয়েছিলাম যে বাইরেটা শুনশান আছে কিনা। ব্যাস, কাম ফতে। বাইরে বেরিয়ে তক্তাটা আবার ঠুকে জায়গা মতো বসিয়ে দিয়েছি। ড্রিল হাউসের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়েছিলাম আগেই। So that created the closed room problem. आपका यूनिक बंद करेगा कमाल. It was a nice touch, wasn't it? পেঙ্গুইনটার মৃতদেহ ঘিরে তখনও 4-5টা পেঙ্গুইন ঘোরাফেরা করছিল। মাঝে মাঝে মৃতদেহের ওপর মাথা ঝুঁকিয়ে কাছ থেকে নজর করে ওরা বুঝতে চাইছিল ওদের ভাইটি নড়াচড়া করছে না কেন। শনশনে ঠান্ডা হাওয়া
আমার গায়ে ছুঁচ ফুটিয়ে দিচ্ছিল, কিন্তু সামনে দাঁড়ানো দুই শত্রুর দিকে তাকিয়ে আমি শীত ভুলে যাচ্ছিলাম। অদিতিকে আমার অপছন্দ হচ্ছিল ঠিকই, কিন্তু পবনকে দেখে গা ঘিন ঘিন করছিল, যেন থালায় বেড়ে দেওয়া ভাতের ওপর একতাল সাদাটে পোকা কিলবিল করছে। ওদের গায়ে লালা চকচক করছে, মিশে যাচ্ছে ভাতের সঙ্গে, এবং সেই ভাতের গ্রাস কেউ তুলে দিতে চাইছে আমার মুখে। আমি বুঝতে পারছিলাম গত পরশু সকালে সুরেন্দ্র নায়ককে ড্রিল হাউসে পাঠানোর পর অদিতি কেন স্টার্ট আপে ওকে সাহায্য করার ছুতোয় যেচে ড্রিল হাউসে যেতে চেয়েছিল। সেখানে ও আর পবন মিলে বলতে গেলে আমাদের নাকের ডগায় সুরেন্দ্রকে খুন করেছে। তারপর আমাদের বোকা বানাতে অদিতি ড্রিল হাউস ছেড়ে চলে এসেছে, আর অদিতি চলে আসার পর পবন ড্রিল স্টার্ট করে দিয়েছে। সেই শব্দ পেয়ে বাইরে থেকে আমরা ভেবেছি সুরেন্দ্র ড্রিল স্টার্ট করলো। সুরেন্দ্রর ভ্যানিশ হওয়ার ব্যাপারটা যে কোনো প্রাগৈতিহাসিক সরীসৃপের কাণ্ড হতে পারে সে ধারণা আমাদের মধ্যে চারিয়ে দিতে চেষ্টা করেছিল অদিতি। কারণ ড্রিল হাউস থেকে বেরিয়ে সেও বলেছিল সুরেন্দ্র ভীষণ ভয় পেয়ে গেছে, যেটা পুরোপুরি ওর বানানো। অথচ সুরেন্দ্র নায়ক তখন আর বেঁচে নেই, আর পবন শুরু থেকেই এমন একটা ভান করছিল যেন লেক এক্সের জলে ভয়ঙ্কর কোনো প্রাণী আছে, সেটা যে কোনো সময় ড্রিলিং শাফট বেয়ে উঠে আসতে পারে। অভিনয়ের গুণে পবন ওর ভয়টা সংক্রামক ব্যাধির মতো অনেকের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছিল। আমাদের দলে সবচেয়ে ভীতু ছিল সুজাতা রায়। ও ভয়ে একেবারে হিস্টেরিক হয়ে উঠেছিল। তখন এই কাল্পনিক ভয়কে কাজে লাগিয়ে পবন আর অদিতি হারাধনের 10টি ছেলের খেলা শুরু করলো। পবন এবার পায়ে পায়ে আমার কাছে এগিয়ে আসতে লাগলো। রক্তমাখা ছুরিটা ওর হাতের মুঠোয় পেশাদারি ঢঙে ঝুলছে। খুব নরম গলায় ও বলল, ক্লোজড রুম প্রবলেম তৈরি করার পর লুকিয়ে টয়লেটে গিয়ে একটা পেঙ্গুইনকে খতম করলাম। তার পাশে যে পেঙ্গুইনটা দাঁড়িয়েছিল সেটার বুকে রক্ত ছিটকে লাগলো। ইয়োর ড্যাম পেট উকিল সাহেব, শালা লয়ের কা বাচ্চা। তারপর ওটার বডি চাপা দিয়ে দিলাম বরফের নিচে। কিছু ব্লাড স্পট নষ্ট করলাম না, আপনার জন্য ক্লু হিসেবে রেখে দিলাম। আমরা জানতাম যদি কখনো আপনি ওই ব্লাড টেস্ট করাতে চান তো আপনাকে অদিতির হেল্প নিতে হবে, কারণ আমাদের দলে আর কেউ ব্লাড টেস্ট করতে জানে না, নট ইভেন সুজাতা। সুতরাং সেদিক থেকে আমরা খুব সেফ ছিলাম। সূর্যদা, আমার প্ল্যানটা এখন নিশ্চয়ই আপনি মোটামুটি বুঝতে পেরেছেন। পবন উধাও হওয়ার পর সবচেয়ে শক্ত কাজ ছিল ওকে সবার চোখের আড়ালে লুকিয়ে রাখা। ও কখনো থাকতো আমার তাঁবুতে আর কখনো থাকতো ড্রিল হাউসে। বিশেষ করে ও রাতটা কাটাতো ড্রিল হাউসে। তাছাড়া মাত্র 2-3টে রাতের তো মামলা, আর আমি ওর খাবারটা দরকার মতো পৌঁছে দিতাম। আমার মনে পড়ে গেল ড্রিল হাউসে কুড়িয়ে পাওয়া পাউরুটির টুকরোগুলোর কথা। এছাড়া রোহিত যে স্টোর রুম থেকে শব্দ শুনেছে বলে বলেছিল, সেটা যদি সত্যি হয় তাহলে বুঝতে হবে চুপি সারে অদিতি অথবা পবন ও ঘর থেকে খাবার চুরি করছিল। সুরেন্দ্র, চন্দ্রেশ্বর, রোহিত, ওদের ডেড বডিগুলো কোথায় লুকিয়েছো? আমি অদিতিকে জিজ্ঞেস করলাম, আর এগিয়ে আসা পবনের জন্য মনে মনে একটা উপায় খুঁজতে লাগলাম। আমার বুকের ভেতর কষ্ট হচ্ছিল। অভিযানের সাথী 4 জনকে নিষ্ঠুরভাবে খুন করতে পবন আর অদিতির হাত কাঁপেনি। শুধু খ্যাতির লোভে ওরা সাইকোপ্যাথ হয়ে গেছে। ওরা সবাই শুয়ে আছে বরফের নিচে। সুরেন্দ্রকে পবন ছুরি দিয়ে নিকেশ করেছে। রোহিত আর চন্দ্রেশ্বর চন্দ্রবিন্দু হয়ে গেছে বিষ মেশানো ব্র্যান্ডি খেয়ে। পবন আমার খুব কাছে এসে দাঁড়ালো। ঠোঁট দুটো সামান্য ফাঁক করা, কয়েকটা দাঁত দেখা যাচ্ছে। সেই অবস্থাতে খিক করে হাসলো।
তারপর জাপানি সামুরাই যোদ্ধার অনুকরণে লম্বা ছুরি সমেত ডান হাতটা টান টান করে বাড়িয়ে ধরল সামনে। ওর ছুরির ডগা আমার জ্যাকেট ছুঁয়ে ফেলল। কৃষ্ণা আর টুস্কির কথা মনে পড়ল আমার। ওদের সঙ্গে কি আর দেখা হবে? ডেড বডিগুলো ক্যাম্পের আশেপাশে যেখানে পোঁতা আছে সেগুলো আমরা একটা একটা করে তুলে নিয়ে আসবো, এনে পুঁতে দেব এখানে, আপনারা সুজাতারটাও। তাহলে হেডকোয়ার্টার যদি পরে কোনো এনকোয়ারি করে, কি ইনভেস্টিগেশন চালায়, তো বডিগুলো আর খুঁজে পাবে না, সব ফুস। পবন, আমি তোমার বন্ধু, তোমার ভালো চাই। আমি রিপোর্টে সব কিছু টোন ডাউন করে তোমাদের ফেভারে লিখব, তাতে শাস্তি অনেক কম হবে। আমি আমি আপনি আমার কাছে এখন একটা পেঙ্গুইনের বেশি কিছুই নন, ঠিক ওই পেঙ্গুইনটার মতো। পবন প্লিজ, আমি খ্যাতি চাই না, পুরস্কার চাই না, ফেমাস হতে চাই না। আমাকে মেরো না প্লিজ। কোথায় গেল সেই আয়রন ম্যান সূর্যদূতী সেন, আমাদের সিক্রেট এক্সপিডিশন লিডার? আয়রন ম্যান থেকে সে এখন স্পঞ্জম্যান হয়ে গেছে। ভয় বড় সাংঘাতিক জিনিস চিফ, বিশেষ করে মৃত্যু ভয়। চিফ, সরি ফর দ্য মিসচিফ। পবন প্লিজ প্লিজ প্লিজ। কাশতে কাশতে আমার মুখ লাল হয়ে গেল, দম বন্ধ হয়ে আসতে চাইল। জ্যাকেটের ভেতর থেকে আমি স্টেনলেস স্টিলের কন্টেনারটা বের করে নিলাম। হাতের ইশারায় কোনো রকমে পবনকে থামতে বলে কন্টেনারটা ঢাকনা খুললাম। তারপর নিজের মুখের কাছে নিয়ে এলাম চুমুক দেওয়ার জন্য। আমার অভিনয়ে পবন ঢোকে গেল। ভাবলো জীবন ভিক্ষা চাওয়া, কাকুতি মিনতি করা মেরুদণ্ডহীন একটা প্রাণী ওর সামনে ধ্বংস স্তূপ হয়ে দাঁড়িয়ে আছে। অসহায় অবস্থায় ব্র্যান্ডি বা ওই জাতীয় কিছু খেতে চাইছে। ইউ আর গ্রেট চিফ, ঠিক সময়ে ঠিক জিনিসটা বের করেন, আনবিলিভেবল। ঠান্ডা হাওয়ার বেগ শনশন করে বাড়ছিল। যে কটা পেঙ্গুইন আমাদের কাছাকাছি ঘোরাঘুরি করছিল সেগুলো ঢাল বেয়ে চলে যেতে লাগলো নিচের হ্রদের দিকে। আমি কন্টেনারটা পবনের দিকে বাড়িয়ে ধরে ওর দিকে আরো এক পা এগিয়ে গেলাম। তুমিও এক চুমুক খেতে পারো, কিন্তু আমাকে ছেড়ে দাও প্লিজ। আমি নিশ্চিন্ত ছিলাম। আজ উষ্ণতা বড়জোর -32 কি 33 ডিগ্রি সেলসিয়াস, আর কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এর ফ্রিজিং পয়েন্ট -41.6 ডিগ্রিজ। সুতরাং অ্যাসিড জমে হিম হওয়ার কোনো ভয় নেই, বরং এই ঠান্ডায় অ্যাসিডের কোনো ভেপার তৈরি হবে না। ধোঁয়ার মতো সেটা দেখাও যাবে না কন্টেনারের মুখ দিয়ে। ফলে পবন বুঝতে পারবে না আমি ওর মুখে কি ছুঁড়ে দিতে চলেছি। না, বুঝতে পারল না। বুঝতে পারলো যখন, তখন বড্ড দেরি হয়ে গেছে। ওর মুখ, গগলস আর জ্যাকেট ভয়ঙ্কর অ্যাসিড একেবারে শেষ করে দিল। ছুরিটা খসে পড়ল ওর হাত থেকে। দু হাতে মুখ চেপে ধরে ও বসে পড়ল বরফের ওপর। কসাইখানার মৃত্যু পথযাত্রী শুয়োরের মতো গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো। হতবাক অদিতি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে যেন সিনেমার রোমাঞ্চকর শেষ দৃশ্য দেখছে। কিন্তু দৃশ্যটা আমি আরো রোমাঞ্চকর করে তুলতে চাই। আমি গ্রুপ লিডার, আমি সব সময় শেষ কথা বলবো। পবন শর্মা বা রাবণ শর্মা নয়। তাই কন্টেনারটা ফেলে দিয়ে পলকে ঝাঁপিয়ে পড়ে আইস অ্যাক্সটা তুলে নিলাম। কৃষ্ণা আর টুস্কির সঙ্গে আমি দেখা করতে চাই। টুস্কিকে কোলে নিয়ে চুমু খেতে চাই, বারবার, অনেকবার। কেউ আমাকে ঠেকাতে পারবে না, কোন শুয়োরের বাচ্চা আমাকে রুখতে পারবে না।
হিংস্র জন্তুর মতো একটা ভয়ঙ্কর চিৎকার বেরিয়ে এলো আমার গলা থেকে এবং একই সঙ্গে ভয়ঙ্কর শক্তিতে আইস অ্যাক্স গেঁথে দিলাম পবনের কোমরে। ওর জ্যাকেট, পোশাক, চামড়া, মাংসর স্তর ভেদ করে আইস অ্যাক্সের ধারালো ফলা বোধহয় হাড়ে গিয়ে ধাক্কা খেল। পবন একটা যন্ত্রণার চিৎকার নিয়েই ব্যস্ত ছিল, তাই আইস অ্যাক্সের আঘাতের জন্য আলাদা করে চিৎকার করতে পারল না। চিৎকারটা একটু জোরালো হলো শুধু। ও আর অদিতি বোধহয় এবার বুঝতে পেরেছে আমি দুজনের চেয়েও একটু বেশি। আইস অ্যাক্সটা পবনের শরীরে গেঁথে গিয়েছিল, তাই ওটা টানাটানি না করে পবনের ফেলে দেওয়া ছুরিটা তুলে নিলাম। সোজা হয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তুষার ঝড় শুরু হয়ে গেল। শুকনো বরফকুচি অল্প অল্প উড়ছিল একটু আগে থেকেই, এখন সেটা বাড়তে শুরু করলো। এতক্ষণ পর অদিতি চিৎকার করে কেঁদে উঠল। কান্না তো নয়, যেন কোনো পাগলের সব হারানোর হাহাকার। অদিতির ডাকটা এমন বুক ফাটা যে মৃত মানুষও জেগে উঠতে চাইবে, কিন্তু পবন উঠল না। আমি জানি ও আর কোনো দিন উঠবে না, কারণ ওর কাতরানি বন্ধ হয়ে গেছে। পবন ওর কতটা বন্ধু ছিল, কত কাছাকাছি ছিল। অদিতির দিকে দুপা এগোতেই ও হিস্টেরিয়া রোগীর মতো তীক্ষ্ণ গলায় চিৎকার করে উঠল, খবরদার, খবরদার, আমার দিকে এগোবেন না, এক পাও না। বরফ উড়ছিল, শীতও আমাদের নিয়ে এবার ছেলে খেলা শুরু করেছে। আশেপাশে পেঙ্গুইন আর একটাও নেই। এখন বড় ভয়ের সময়, এখানে আর থাকাটা ভালো হবে না। অ্যান্টার্কটিকায় ঠান্ডা কারোর কথা শোনে না, নিজের খুশি মতো কাজ করে। অদিতি, আমি তোমার ভালো চাই, আমাকে ভুল বুঝো না। এর মধ্যেই অনেক ভুল হয়ে গিয়েছে। প্লিজ চলো আমরা ক্যাম্পে ফিরে যাই, সেখানে ঠান্ডা মাথায় বসে কথা হবে। অদিতি এবার পাগলের মতো একটা কাজ করে বসলো। এক লাফে উঠে পড়লো ওর স্নোমোবিলে, গাড়ি স্টার্ট করে ছুটিয়ে দিল। চাপা গর্জন তুলে সাদা বরফের কুচির আড়ালে ওর গাড়িটা হারিয়ে গেল। কিন্তু এই ব্লিজার্ডের মধ্যে ও কোথায় যাবে? একজন জীবিত ও একজন মৃত রওনা হয়ে গেল দিকশূন্যপুরের দিকে। যখন ওদের আবার খুঁজে পাওয়া যাবে তখন সুজাতা আর ও একই জায়গায় চলে গেছে। অ্যান্টার্কটিকায় যারা হারিয়ে যায় তারা একেবারে হারিয়ে যায়, তাদের আর ফেরানো যায় না। আমি বোকার মতো ছুরি হাতে দাঁড়িয়ে রইলাম। আরাধনের 10টি ছেলের গল্প এখন শেষ। এখন কোন বনে আমি যাব? এখানে এসেছিলাম 7 জন, তারপর কি যে এক বিয়োগের অঙ্ক শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত হাতে রইল 1, আমি, এবং একা। ছুরিটা ফেলে দিলাম। হাত তুলে তুষার ঝড় আড়াল করে মাথা ঝুঁকিয়ে চলে গেলাম স্নোমোবিলের কাছে। যেভাবেই হোক ক্যাম্পে ফিরে যেতেই হবে। তারপর রেডিও মেসেজ পাঠাতে হবে হেডকোয়ার্টার্সে। ওখানে ব্লিজার্ড এখন থেমেছে কিনা কে জানে। ওরা কি প্লেন পাঠাতে পারবে? পারুক বা না পারুক, আমাকে অপেক্ষা করতে হবে আর রিপোর্ট লিখতে হবে। লিখতে হবে হারাধনের 7টি ছেলের কাহিনী। কাহনে আজ শুনলেন
অনীশ দেবের রুদ্ধশ্বাস থ্রিলার হিমশীতল অন্তিম পর্ব। গল্প পাঠে ছিলেন দীপ, অন্যান্য চরিত্রে ছিলেন কৃষ্ণময়, অরিজিৎ, দিতিপ্রিয়া, অলিভিয়া, আবির, ঐশী ও অর্ণব। গল্পটা কেমন লাগলো সেটা জানার জন্য আমরা অপেক্ষা করব আপনাদের কমেন্টে। যারা সময় নিয়ে ধৈর্য ধরে 2টি পর্বই শুনলেন তাদের অসংখ্য ধন্যবাদ। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পতে একটা লাইক এবং কাহনে সাবস্ক্রাইব করার পাশাপাশি কমেন্ট সেকশনের পাশে থাকা হাইপ অপশনে ক্লিক করে দেবেন কাইন্ডলি। আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন। সাহিত্য দীর্ঘজীবী হোক।